বরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আমি আজ যে বিষয়টা বলবো, এই বিষয়টা আছে খুব স্পর্শকাতর একটা বিষয়। আমাদের বাংলাদেশের যে জেনজিরা আছে, এই জেনজিদের এখন মুখের একটা ভাষা হয়ে গেছে একটা মাতৃভাষার মতন। ইদানিং আমরা একটা জিনিস দেখি, ডক্টর ইউনূসের 5ই আগস্টের এই পট পরিবর্তনের পরে ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা নিলেন 2024 সালের 8ই আগস্ট, তখন থেকে বাংলাদেশের এই জেনজিরা একটা স্লোগান, মানে খুব জোরে সোরে এই বাংলাদেশে তারা আওয়াজ তুলেছে। সেই স্লোগানটা আছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগান দিয়ে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছিল। বাংলাদেশের জেনজিদের ভিতরে এই ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, এমনকি এই ঢাকা না দিল্লি বলে আমাদের বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান, তার বিরুদ্ধেও স্লোগান তোলা হয়েছে এবং তাকেও বলা হয়েছে দিল্লির সেবাদাস এবং দিল্লির দালাল। এই ধরনের কটূক্তি করা হয়েছে। কাদের দ্বারা? আমাদের এই করেছে আমাদের এই জেনজিরা। এই জেনজিরা করে তারা আজ বাংলাদেশের, মানে 12টা তো বাজাইছে, তারা নিজের ক্ষমতা আসতে পারেনি। যেখানে প্রায় সমসাময়িক সময়ে নেপালের জেনজিরা একটা আন্দোলন করেছিল, আজকে সেই নেপালের জেনজিরা ক্ষমতায়। কারণ নেপালের জেনজিরা মব সন্ত্রাস চাঁদাবাজি করেনি এবং তারা ভদ্রভাবে শালীনতার সাথে সিনিয়র রাজনীতিবিদদের কাছে ক্ষমতাটা হস্তান্তর করেছিলেন এবং একজন বিচারপতিকে তারা ক্ষমতা দিয়েছিলেন। তা যার কারণে তারা ক্ষমতায় আসছে। আমি যেটা বলছি শুধু দর্শক, সেটা হচ্ছে যে এই হাসিনার পতনের পরে বাংলাদেশের হাসিনার অনুসারী যারা আছে, আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী, তারা এই দেশ থেকে ইন্ডিয়া চলে গেল, বিভিন্ন দেশে গেছে, তারা এই দেশ থেকে উৎখাত হয়েছে, কেউ পালাই আছে। এবং যত এমপি ছিল, অনেক এমপি, প্রায় অর্ধেকেরও বেশি এমপি এখন কারাগারে। তারপরে আবার দেখা যাচ্ছে যে অনেকে আবার পলাতক। বাংলাদেশে যে সরকারি অফিসারগুলো ছিল, সেই সরকারি অফিসার, এমনকি অনেক আর্মি অফিসার, বড় বড় আমলারা পর্যন্ত দেশ ছেড়ে পালাইছে এবং তারা পলাতক। কারণ এই যে জেএনজিরা যেভাবে অত্যাচারটা শুরু করেছিল, তারা চারিদিকে যেভাবে মব শুরু করেছিল, সেই মবের কারণে, তাদের অত্যাচারের কারণে আজকে এই সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আর্মি অনেক অফিসাররাও তারা কিন্তু পালাইছিল। সম্প্রতি আমি এই কথাটা এই জন্য বলছি যে এই যে আমরা একটা স্লোগান দিই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ, তাকে আমরা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি। একটা জিনিস মনে রাখেন যে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার যদি কোনো বিপদ হয়, সর্বপ্রথমে আসবে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনরা খবর পেলে তারপরে আসবে। আপনার রক্তের সম্পর্ক অনেকে দূরে থাকলে, চাকরি বাকরি করলে, তারা কিন্তু এই প্রতিবেশীরা খবর দিলে তারপরে আসবে। আপনি যদি মারা যান, তারপরে এই প্রতিবেশীরা আপনাকে আগে এই খাটিয়ায় শোয়াবে, আপনার দাফন কাফনের কাজ করবে, আত্মীয় স্বজনরা এসে কান্নাকাটি করবে, আপনার আপনজনেরা এসে কান্নাকাটি করবে। কিন্তু আত্মীয় স্বজনরা, গ্রামবাসীরা কি করে? তারা কিন্তু আপনাকে গোসল করাবে, আপনার সৎকার করবে, তারপরে তাদের পিছনে পিছনে আপনি যাবেন। এটা কিন্তু স্বাভাবিক। এই ঢাকা না দিল্লি করতে করতে আমরা ভারতের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিছি। এই একটা জিনিস দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভারতের সাথে একটা তেল চুক্তি করেছিল। সেই একটা পাইপের মাধ্যমে তেল আসবে, যেখানে আমাদের এই বাংলাদেশের জেএনজিরা, আমাদের এই তৎকালীন সরকারের যে বিরোধীরা, তারা একটা স্লোগান তুলেছিল যে ভারতের সাথে যে পাইপ লাইনের চুক্তিটা হচ্ছে, এই পাইপ লাইন দিয়ে বাংলাদেশ থেকে ভারতে তেল যাবে। আজকে যখন ইরান আমেরিকা যুদ্ধ লাগিয়েছে, তখন চারিদিকে তেলের জন্য হাহাকার পড়েছে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। আর বাংলাদেশে কিন্তু তেলের মজুদ মাত্র 1 সপ্তাহ থেকে 10 দিন আছে, এর বেশি তেলের মজুদ নাই।
পৃথিবীর অন্যান্য দেশে 2, 4, 6 মাস কিন্তু চলতে পারবে, আমরা বাংলাদেশে চলতে পারবো না, কারণ ইউনূস সাহেব সব খালি করে রেখে গেছেন। যাই হোক, যেটা আপনাদের বলছিলাম, সেই 130 কিলোমিটার একটা পাইপলাইন শেখ হাসিনা ভারতের মোদিজির সাথে বসে পড়ে তারা চুক্তি করেছিলেন, এবং সেই পাইপলাইনটা এখন তৈরি হয়ে গেছে। সেই পাইপলাইনের মাধ্যমে এখন ভারত থেকে জরুরি ভিত্তিতে 5,000 মেট্রিক টন ডিজেল এখন বাংলাদেশে আসছে। এখন সেই সব তরুণরা কোথায়, যারা ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি স্লোগান দিছিল? হরমুজ প্রণালী বন্ধ, সেখানে জাহাজ চলাচল বন্ধ। বিশ্বের 30% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়, এবং এই জাহাজে তেল যায়। এখন বাংলাদেশের মজুদ কম, বাংলাদেশের খাদ্যও কম, এখন তো তেলের এই সংকট দেখা দিচ্ছে। আর কিছুদিন পরে এই খাদ্যের সমস্যা দেখা দেবে। এই শেখ হাসিনা ভারতের নোমানীগড় থেকে এবং ভারতের আসাম দিয়ে আমাদের বাংলাদেশের দিনাজপুর পার্বতীপুর পর্যন্ত একটা পাইপলাইন তৈরি করেছিলেন, আর সেই পাইপলাইনের মাধ্যমে জনাব তারেক জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী, তার অনুরোধে ভারত 5,000 মেট্রিক টন ডিজেল এখন বাংলাদেশকে দিচ্ছে। আজকে আমাদের সেই জেএনজিরা কোথায়? আমাদের জেএনজিরা কোথায়? আমাদের জেএনজিরা নাই। আজকে যদি এই শেখ হাসিনা এই পাইপলাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছিলেন, প্রায় তৈরি করে গেছিলেন, এখন তৈরি হয়ে গেছে। এখন বিষয়টা, এই পাইপলাইন যদি না থাকতো, আমাদের যদি সড়ক পথে আমরা আনতে যাইতাম, তাই পাইপলাইনের মাধ্যমে যেখানে আমাদের লিটার প্রতি 2 টাকা খরচ হচ্ছে, সেখানে আমাদের এই গাড়িতে আসতে গেলে লিটার প্রতি 10 টাকা খরচ হইতো। একটা হিসাব দেখালাম, কয়েক গুণ বেশি টাকা খরচ হতো। আর আজকে এই পাইপলাইনের বদৌলতে আজকে আমরা দ্রুত একটা এই তেলের ব্যবস্থা করতে পারছি। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক থাকলে অনেক কিছু হয়। এখন আমরা ফেসবুক, ইউটিউব খুললে, গতকাল আমি একটা কন্টেন্ট দেখছি, একজন বলছে, তার চেহারা দেখে বুঝেছি রাজাকার। সে মানে ফেসবুকে বলছে, আমরা কেন ভারত থেকে তেল আনবো, আমরা কেন ভারত থেকে তেল আনবো। আমার মনে হয় ওকে খুঁজে বের করে ওরে ফাঁসিতে আগে ঝোলানোর দরকার। ভারত থেকে তেল আনবা, এখন যদি অন্য দেশ থেকে তেল আনি, কম করে হলে আমাদের 1 মাস লাগবো এই জাহাজে আসতে গিয়ে। জাহাজে আসতে এলসি খোলা, তারপরে জাহাজে উঠাবে, তারপরে আসবে, কম করে হলে 1 মাস লাগবে। কিন্তু আমাদের তেল তো আছে 1 সপ্তাহ 10 দিনের। এতদিন আমরা কি করবা? বিদ্যুৎ আসবে না, সমস্ত গাড়ি বন্ধ থাকবে, দ্রব্যমূল্য হাহাকার পড়ে যাবে, চাইলের কেজি 500 টাকা হইব, এখন তো 100 টাকা আছে। শুধু দর্শক, আজকে খুব আসলে উত্তেজিতভাবে এই কন্টেন্টটা করেছি, কারণ এই যে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা করতে করতে আমাদের জেএনজিরা দেশে 12টা তো বাজায় দিয়ে গেছে ইউনূস সরকারের আমলে। আজকে তারেক জিয়া সাহেব যদি না আসতেন, তাই ভারতের সাথে সম্পর্ক ভালো না করতেন, তাহলে আমাদের দেশে একটা দুর্ভিক্ষ লেগে যেত। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।